আসসালামু আলাইকুম সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। এই যে শুনছো, তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। আব্বু থামুন, ক্ষত যার এমনিতেই আছে তার ক্ষত বাড়ানোর কী প্রয়োজন? অনেক তো ক্ষত করলেন, মাঝে মাঝে প্রলেপ লাগালেও পারেন। চিত্রা নামের মেয়েটির মুখে যে এমন কথা উচ্চারিত হবে তা সবারই ভাবনার বাহিরে ছিল, যার জন্য উপস্থিত সবাই হতবিহ্বল দৃষ্টিতে চিত্রাকে দেখছে। আর যেন একের পর এক চমকে তাজ্জব সওদাগর বাড়ি। হুট করে এই বাড়ির মানুষগুলো যেন বড্ড অপরিচিত হয়ে উঠছে। এতটা অপরিচিত তারা হয়তো কখনোই ছিল না। উপস্থিত বিস্মিত সব চেহারার মাঝে কেবল একজনের মুখে চাপা হাসির রেখা দিল, যে মানুষ চিত্রাকে ঘাত প্রতিঘাতের বাণী শুনিয়েছিল। পরপর ছেলে ও মেয়ের এমন উত্তর দেওয়ার ভঙ্গিমায় নুরুল সওদাগরও যেন কথা বলতে ভুলে গেলেন। মেয়ের দিকে কতক্ষণ তাকিয়ে রইলেন নিরুত্তর। আশপাশ হাতড়ে যখন ভাটা পড়ল শব্দগুচ্ছের সমুদ্রে, তিনি নতজানু হয়ে প্রস্থান নিলেন। সে যেন দেখলেন মিছে ক্ষমতার আস্ফালন এখন আর চলবে না। ভ্রমের কাতুর্য ভেঙে পড়েছে অনবরত। নুরুল সওদাগর চলে যেতেই সকলের ভেতরে থাকা টান টান উত্তেজনারাও মিলিয়ে এলো। বুক ভরে শ্বাস নিল সবাই। তারা ভেবেছে এই হয়তো নুরুল সওদাগরের বাঁচ খাই গলা ফেটে পড়বে, এই হয়তো ছোট্ট চিত্রা পিষে যাবে নুরুল সওদাগরের কথার তীক্ষ্ণতায়। কিন্তু তেমন কিছুই হলো না। রুদ্ধশ্বাস সময়ের পরিসমাপ্তি হলো। সবাই আবারও ধ্যান দিল বাহারের দিকে। ছেলেটাকে কেমন ক্লান্ত দেখাচ্ছে। মুনিয়া বেগমের ভীষণ মায়া হলো। ছেলেটার চুলগুলোতে হাত বুলিয়ে দিল, ধীর কণ্ঠে শুধালো, বাবা, তোমায় যে বড় ক্লান্ত লাগছে, ঠিক কি হয়েছে বাবা? বাহার সে প্রশ্নের উত্তর দিল না, বরং কেমন কণ্ঠে যেন বলল, আমায় আগে একটু ভাত দিবেন আন্টি, বড্ড খিদে পেয়েছে। কণ্ঠটা কেমন অসহায় শোনালো। কেবল পেটের ক্ষুধা না, মনে হলো এ যেন কত বছরের না পাওয়ার হাহাকার। বাহারের কণ্ঠে আজ অসহায়ত্ব, খেতে চাওয়ার হাহাকার। মুনিয়া বেগম সাথে সাথে ছুটে গেলেন রান্নাঘরে, প্লেট ভরে ভাত নিয়ে এলেন। তার জীবনে এমন নিষ্ঠুর আবদার যেন সে আর শোনেনি। একটু ভাত দেবেন, কথাটার মাঝে যেন কিছু একটা ছিল যা নাড়িয়ে দিল সকলের অন্তরের অন্তঃস্থল। ভাত আনতেই কোনো বাক্যবায় না করে হাত ধুয়ে বাহার খাওয়া শুরু করলো। খুব মন দিয়ে সে খাবার খেলো। এতদিনের মাঝে কখনো বাহারকে এমনভাবে খেতে দেখেনি কেউ, বরং হয়েছে উল্টোটা। কত সময় দেখা যেত বাহারের পড়ার টেবিলে উন্মুক্ত রাখা খাবারের থাল, যারা এক বিন্দু খাবার নড়চড় হয়নি। কত কত সময় বাহার খাবারের প্লেট ফিরিয়ে দিত। খাবারের প্রতি তার বড্ড অনীহা, অথচ সেই বাহার আজ তৃপ্তি করে খাচ্ছে। মায়া হলো লতা বেগমেরও। কাঠখোট্টা মহিলাটাও আদরে কণ্ঠে জিজ্ঞেস করলো, বাবা, সারাদিন খাওনি তাই না? বাহার খেতে খেতেই খুব স্বাভাবিক স্বরে উত্তর দিল, না আন্টি, আসলে পকেটে টাকা ছিল না, মাস শেষ তো, টিউশনের টাকাও শেষ। বেকার মানুষের বেঁচে থাকাটাই তো যুদ্ধ আন্টি। সে যুদ্ধে আমাদের ভাত না খেয়ে কতগুলো দিন কাটানোর গল্প থাকে, ফুটপাতে রাত কাটানোর গল্প থাকে, প্রিয় মানুষ হারানোর গল্প থাকে, আপন মানুষের আবদার পূরণ করতে না পারার গল্প থাকে, সাথে গল্প থাকে আমাদের বকেট হওয়ার। দারিদ্রতা এমন একটা রোগ যা মানুষকে বেহায়া করে দেয়, আর বেকারত্ব এমন একটা অভিশাপ যা মানুষকে লজ্জাহীন করে দেয়। অথচ প্রতিনিয়ত আমাদের বাঁচতে হয় লজ্জাহীন মন্যতায়। সিগারেটের ধোঁয়া দেখে মানুষ ঠাট্টা করে বলে বেকারের বিলাসিতা। কেবল ওই নিকোটিন জানে কত হাহাকার উড়িয়ে দেই আমরা সেই ধোঁয়ায়। মানুষ তো শালা বেঈমান, নিকোটিন অন্তত না। কথা শেষ, সাথে খাওয়া শেষ। সবাই কেবল নীরব শ্রোতা। বাহার ছেলেটা এত কথা বলতে জানে এটা কেউ জানতই না। এক বাক্য থেকে দু বাক্যে কোনো কথা তার গিয়েছে কিনা সন্দেহ। আর আজ সে ছেলে কিনা বেকারত্বের হাহাকার পাঠ করলো। অথচ এতদিন সবাই ভাবতো বাহার মানেই ভবঘুরে, ডোন্ট কেয়ার ভাবের ব্যক্তি, ব্যথা আঘাতে যাকে ছুতে পারে না। খাবার শেষ হতেই ওহি প্লেট নিয়ে রান্নাঘরে রেখে এলো। বাহার হেলান দিয়ে বসলো সোফায়। মুনিয়া বেগমও বসলেন বাহারের সাথে। বাহারের দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলেন, এবার বলো তো ঠিক কি হয়েছে? তোমায় তো কখনো মারামারি করতে দেখিনি, তবে আজ? বাহার ছোট্ট শ্বাস ফেলল, ক্ষীণ স্বরে বলল,
আমাদের ভার্সিটির মাঝে অতিরিক্ত রাজনীতির চর্চা। বর্তমানে যে ছাত্রলীগ নেতা আছেন তিনি বেশ উশৃঙ্খল। তার উশৃঙ্খল কাজে প্রতিবাদ করাতেই নেতার চামচারা খেপে যায়। অতঃপর শুরু হয় ধস্তাধস্তি। সবাই আফসোসের দীর্ঘশ্বাস ফেলল। বর্তমানে পড়াশোনার জায়গাগুলো হয়তো ব্যবসায়ের জায়গা, না হয় রাজনীতি হয়ে গেছে। এর বিরুদ্ধে কথা বললেই তোমার ধ্বংস নিশ্চিত। তবে কি বাহার পা ফেলল সেই ধ্বংসের পথে? রাত 8:30। সওদাগর বাড়ির প্রায় সব সদস্য দাঁড়িয়ে আছে বিমানবন্দরে। আর কিছুক্ষণ পর তাদের বাড়ির ছোট হাসির জাদুকরটা পথ ধরবে ওই স্বচ্ছ আকাশ পানে। আবার সুস্থ হয়ে সে ফিরবে কিনা তা জানা নেই কারো। কেবল তার বুকে একরাশ আশা পুষে সৃষ্টিকর্তার নিকট করুণ প্রার্থনা তুলে দিয়েছে, বাচ্চাটা ফিরে আসুক, বাচ্চাটা বাঁচুক, হাসুক। আরেক দফা কান্নার রোল পড়ল বিমানবন্দরে। অ্যাম্বুলেন্স থেকে ছোট্ট চেরির দেহটা যখন নামানো হয়, হাউমাউ করে ওঠে সবাই। মেয়েটা কেমন ফ্যাল করে তাকিয়ে দু নয়ন ভরে দেখলো সে বাড়ির সদস্যদের। কত কিছু যেন বলার ছিল বাচ্চাটার, অথচ ভাগ্যের নির্মমতায় বলা হলো না কত কিছু। কেবল দেখে গেল সবাইকে। বাচ্চাটা সুস্থ চোখটা দিয়ে পানি গড়িয়ে পড়ল। বাচ্চাটাও যেন বুঝলো তার অনিশ্চিত ভবিতব্যের কথা। বাচ্চার কান্না দেখে শক্ত সামর্থ্য মানুষগুলো শক্ত রইল না, কেমন পাংশুটো হয়ে এলো সকলের মুখশ্রী। সবচেয়ে বেশি চিৎকার শোনা গেল চিত্রার। চেরিকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করার কাজটা যেন অগোছালো চিত্রার ওপরেই ছিল। আর ছোট্ট চেরির জানাও যে এই চিত্রাতে নিবদ্ধ। চিত্রা আপা ছাড়া যেন তার গতি নেই, অথচ এই আপাকে ছেড়েই যেতে হবে দূর দেশে। চেরির ছোট্ট শরীরটাকে জড়িয়ে ধরল চিত্রা। চেরি তখনও স্ট্রেচারে শোয়ানো। চিত্রা হাওমাও করে কাঁদল। চেরিকে জড়িয়ে ধরে অনবরত বলে গেল, চেরি সোনা, তাড়াতাড়ি ফিরবে কেমন? আপা তোমার জন্য পথ চেয়ে থাকবে। ফিরবে না পাখি? আপা তোমায় অনেক চকলেট দেব, ভাত খাইয়ে দেব, তাড়াতাড়ি চলে এসো কেমন? আপার কান্না হয়তো সহ্য হলো না বাচ্চাটার। সে কেবল ডানে বামে ধীর গতিতে মাথা নাড়ালো, হয়তো কান্না না করার ইশারা করলো। একে একে পরিবারের প্রত্যেকটা সদস্যের সাথে ভাব বিনিময় করলো সে। হয়তো এই শেষ যাওয়া, আবার এমনও হতে পারে হয়তো ফিরে আসবে সে। এক অনিশ্চিত উৎকণ্ঠা নিয়ে সবাই বিদায় জানালো চেরিকে। প্লেন যতক্ষণ না আকাশপথে উড়াল দিল ততক্ষণ সবাই বিমুখ হয়ে চেয়ে রইল। কত মজা আনন্দ আর হবে না। সওদাগর বাড়ির কোনায় কোনায় যেন শূন্যতার আভাস। চেরিদের প্লেন গন্তব্য ধরল মুনিয়া, চিত্রা, ওহি, নুরুল, আফজাল, সওদাগর, তুহিন। যেতে যেতে চিত্রা আবারও পিছু ফিরে তাকালো। পিছু টান যে বড় টান। রাত তখন 11টা। ঢাকা শহরে তুমুল জ্যাম পেরিয়ে অবশেষে নিজ বাড়ির গেটের সামনে এসে দাঁড়ালো চিত্রাদের গাড়ি। ক্লান্ত দেহ, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে যখন তারা বেরিয়ে এলো, বাড়ির দারোয়ান চাচা হুড়মুড় করে ছুটে এলো, যেন এতক্ষণ সে তাদের অপেক্ষাতেই ছিল। নুরুল সওদাগর গাড়ির দরজা লাগিয়ে শান্ত কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছে? আপনাকে এমন লাগছে যে? বৃদ্ধ দারোয়ান ফ্যাল করে কেঁদে দিল। বাচ্চাদের মতন অভিযোগ করে বলল, স্যার, বাহার বাবাকে পুলিশ নিয়ে গেছে একটু আগে। সময় খুব দ্রুত অতিবাহিত হয়। কত কাজ করব করেও সময়ের এই দ্রুততায় আর করা হয় না। কেবল সময় স্রোত নিয়তিকে ভাসিয়ে যেথায় নিয়ে যায় আমরা নির্লিপ্তভাবে সেখানেই যাই। গতকাল রাত পুরোটা বাহারের কেটেছে জেলে। তার এত বন্ধু হুট করেই যেন মরিচিকার মতন উধাও হয়ে গেল। যাদের জন্য বাহার জান দিতে প্রস্তুত আজ তারাই নিরুদ্দেশ। বিপদে পড়লেই তো মানুষ চেনা যায়। অবশেষে আজ দুপুর 2টোয় বাহারকে জেল থেকে ছাড়ানো গেল। এর জন্য আফজাল, সওদাগর আর তুহিন কম কাঠখড় পোড়ায়নি। কত ছোটাছুটির পর অবশেষে তারা কাজে সফল। বাহারকে জেল থেকে বের করে স্বস্তির নিঃশ্বাস ফেলল তুহিন। রাজনীতির ঝামেলায় ফেঁসে যাওয়া খুব বিরাট রকমের ঝামেলা। জীবন, ক্যারিয়ার সব ফেঁসে যাবে। জেল থেকে ছাড়া পেয়ে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ধকল তো আর কম গেল না। শরীর যে ভীষণ ক্লান্ত। বিগত কতগুলো দিন ধরে সওদাগর বাড়িতে ঝড় চলছে। এই ঝড়ের শেষ কোথায়, কতটা নিঃশেষ করার পর তা জানা নেই কারো। সূর্যাস্তের ঠিক পূর্ব মুহূর্তে ইতালির ভ্যাটিকান সিটিতে পা রাখে অবনী, সাথে তার অসুস্থ মেয়ে চেরি। আশেপাশের প্রকৃতি মানুষজনের দিকে চোখ বুলিয়ে নেয় সে। কি সুন্দর! অথচ এই সুন্দর তো সে চায়নি। পরিচিত দেশ ছেড়ে এই ভিন দেশে তো সে কখনো পাড়ি দিতে চায়নি। তবে আজ নিয়তির খেলায় ভাসতে ভাসতে সে এত দূর এসেছে। বুক চিরে বেরিয়ে এলো এক দীর্ঘশ্বাস। ব্যাগ থেকে অবনী ফোনটা বের করলো।
পঞ্চমবারের মতন রিং লাগালো তার স্বামী আমজাদ সওদাগরের ফোনে। মানুষটা কেমন দায়িত্বজ্ঞানহীন হলে এমন সময় ফোন রিসিভ করছে না, অথচ এয়ারপোর্ট থেকে তাদের একসাথেই হসপিটালের উদ্দেশ্যে যাওয়ার কথা। অবশেষে পঞ্চমবারের মতন ফোনটা রিসিভ না হয়ে কেটে যেতেই হতাশার শ্বাস ফেলল অবনী। মন খারাপের বিজ্ঞাপনে ভরে গেল তার হৃদ মাঝার। এই অচেনা শহরে এই মুহূর্তে দাঁড়িয়ে তার নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছে। চেরির ঘুমন্ত নিথর দেহটার দিকে তাকাতে অসহায়ত্ব যেন পাহাড় ছুলো। জীবনে অনেক কাজ সে করেছে, অনেক অন্যায় করেছে, অল্প বয়সে আবেগে ভেসে গিয়ে পুরোটা জীবন অবহেলার সমুদ্রে ঢেলে দিয়েছে। কিন্তু আজকাল তো বয়স হয়েছে, বুঝও হয়েছে, মোটামুটি ভালো মন্দ সে বুঝতে পারে। তাই তো এখন সন্তানগুলোকে আঁকড়ে ধরার প্রচেষ্টা। কিন্তু সেই সন্তানদের ওপরেই আজ বিপদ। এই অচেনা প্ল্যাটফর্মে পরিচিত মুখটা দেখতে পাওয়ার আকাঙ্ক্ষা নিয়েই সে গাড়িতে উঠে বসলো। এই গাড়ি এখানে অবস্থানরত হসপিটাল থেকে আনা হয়েছে, যেখানে চেরিকে ভর্তি করানো হবে। অবনী বেগমের হৃদয় তোলপাড় করে কান্না এলো। এত বছরের পাওয়া না পাওয়ার গল্পে ভারী হলো কান্নার সুর। প্রাপ্তি অপ্রাপ্তির এই 12 মাসের জীবনের তার 10 মাসই কেটেছে শূন্যতার হাহাকারে। এইসব বিষাদের গল্পে তার কান্নার গতিবেগ বাড়ল বই কমল না। আমজাদ সওদাগর আসেনি, এই কথাটা তাকে যত বেশি না কষ্ট দিয়েছে, তার চেয়ে বেশি কষ্ট দিয়েছে তাকে তার ভাবনা যে আমজাদ সওদাগর হুট করে দায়িত্বহীন হয়ে গেছে। মানুষ বরাবরই কোমল প্রাণী, তার চায় তাদের মন খারাপ, একাকিত্ব কেউ বুঝুক। কিন্তু যখন তাদের এই চাওয়াটা পূরণ হবে না বুঝতে পারে, তখন তাদের মনের ঘরে নামে ভীষণ শোক। অবনী বেগমও সেই মানুষের বাহিরের না। চৈত্রের অপ্রাপ্তি, বৈশাখের শূন্যতা সব মনে করে বেড়াচ্ছে তার মন খারাপের খাতা। সন্তান প্রেমী সহজ সরল আমজাদ সওদাগরও বদলে যেতে পারেন, তা অবনীর মানতে কষ্ট হচ্ছে। মাথার উপর নিকশ কালো আকাশ, হৃদয়ে ব্যথার আন্দোলন, কণ্ঠে উন্মাদনা মাখানো গান। তীর ভাঙা ঢেউ আমি নির্ভাঙা ঝড়, উজান ভাটির দুনিয়াতে সবই হলো পর। কি হাহাকার সে গানে! কে জানে কত গল্প মানুষের হৃদয়ে দাফন দেওয়া থাকে, কজনই বা সেসবের খবর রাখে। হাতের গিটারে অনবরত সুর তুলে যাচ্ছে, কখনো গেয়েছে বাহার বকাটে হওয়ার গল্প, কখনো সে সুর তুলেছে বিরহের। পরপর কতগুলো গানের পর থেমে গেল তার হাত। বিরক্তির ঢেকুর তুলে অসহ্য অনুভূতিদের ঝেড়ে ফেলতে চাইল। চোখ টকটকে লাল তার, মুখে অবহেলার চাপদারি। হাতের গিটারটা ছাদের বেশ প্রশস্ত রেলিংটার ওপর রাখল। পকেট থেকে তার অতি প্রিয় সাথে নিকোটিনকে বের করেই 2 ঠোঁটের মাঝে চেপে ধরল। দেশলাই জ্বালানোর মুহূর্তে কেউ এসে ছো মেরে টেনে নিল ঠোঁটের ভাঁজে থাকা সিগারেটটা। বাহার অবাক এবং বিরক্তও হলো। প্রয়োজনের সময় এমন অপ্রয়োজনীয় কাজ তার বরাবরই বিরক্ত করে। সিগারেট হলো তার একান্তই ব্যক্তিগত সম্পদ, যার উপর হস্তক্ষেপ করার অধিকার কারো নেই। বাহার কপাল কুঁচকে সিগারেট ছো মারা ব্যক্তিটার দিকে তাকাতে বিরক্তিতে চ উচ্চারণ করল। অধৈর্য কণ্ঠে বলল, এসব কেমন আচরণ তোমার? চিত্রা ততক্ষণে সিগারেট হাতে মুঠোয় ভরে নেয়। দুষ্টু হেসে বলে, এমন আচরণই করা উচিত আমার সাথে? বকাটে পনা ছাড়েন তো এবার, আর কত বকাটে হবে? এখন তো অন্তত থামুন। কেন, জল খেটেছে বলে বকেটে বোনা ছাড়তে বলছো? অথচ সভ্য সমাজে বকেটে না হলে পায়ে পিষে যাবে তোমাদের মতন বড় লোকরা। বাহারের তীক্ষ্ণ কথার ধারে হতভম্ব হয়ে গেল চিত্রা। জেল থেকে যেন অন্য এক বাহারের আগমন। বাহার ভাই তো এমন ছিল না। চিত্রা নিজেকে সামলে নিয়ে বোকা বোকা হেসে বলল, আরে না বাহার ভাই, আপনি ভুল বুঝছেন। আমি তো কেবল এমনি বসেছি। সিগারেট তো ক্ষতিকারক, তাই। মানুষের চেয়ে কমই ক্ষতিকারক। মানুষের সঙ্গ ছাড়তে পারলাম না, আর এ তো আমার একাকিত্বের পরম বন্ধু, এর ছাড়ে কিভাবে? চিত্রা গো ধরল। আজ সে পণ করেছে বাহারকে আর সিগারেটের ধোঁয়া ওড়াতে দিবে না। এখন তার যা করা লাগে সে করবে। বাহারের বিরক্তির ভার তরতর করে বাড়ল। চিত্রাকে ভয়ঙ্কর রকমের ধমক দিতে গিয়েও আবার দিল না। পকেট থেকে সে বিনা বাক্য ব্যয়ে আরও একটা সিগারেট বের করলো। যথারীতি সেই সিগারেটটাও চিত্রা ধপ করে টেনে নিয়ে গেল। ধৈর্যের বাঁধ ভেঙে গেল বাহারের। তার সবচেয়ে প্রিয় গিটারখানা সেই রাগবশত ছুঁড়ে মারল ছাদের মেঝেতে। ঝনঝনি শব্দে ভেঙে চুরে একাকার হয়ে গেল গিটারটা। চিত্রা কেবল ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। জীবনে এমন অবাক সে কখনোই হয়নি। বাহার কেবল গিটার না, ভেঙে দিল যেন স্বয়ং চিত্রাকে। কি নিষ্ঠুর, কি নির্মম! মনে হচ্ছে চিত্রার চিত্তের এক একটা ভাঙা টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে ছাদ জুড়ে। চিত্রা অবাক ভরা চোখ মুখ নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল,
বা- বাহার ভাই? বাহার যেন এই ডাক্তার অপেক্ষায় ছিল। ডাক্তার সাথে সাথে সে খেঁকিয়ে উঠল, ভয়ঙ্কর রকমের ধমকে বলল, একদম আমি আটকাতে আসবে না মেয়ে, জ্বালিয়ে দেব। সাবধান করেছিলাম না তোমায়? করেছিলাম কিনা বলো? তবু আমার ব্যাপারে নাক গলানোর সাহস কিভাবে হলো তোমার? দু একদিন হেসে কথা কি বলেছি বলে মাথায় কিনে নিয়েছ? ভদ্রতা দেখিয়েছে, সেটা সহ্য হয় না তাই না? শালা শান্তি দিল না এই মানুষটাতে। কথা শেষ হতেই বাহার নিজের চিলেকোঠার ঘরখানাতে চলে গিয়ে সশব্দে দরজাটা আটকিয়ে ফেলল। চিত্রা কেবল দেখল সবটা। সে হয়তো সত্যিই অতি অধিকার ফলিয়ে ফেলেছে, তাই বলে এমন আচরণ করবে বাহার? অষ্টাদশীর হৃদয় তোলপাড় করে অভিমান জমল, চোখে টলমল করল অভিমানের অশ্রু। ভাঙা বিধ্বস্ত গিটারখানা দেখার পর বাঁধ মানল না সেই অশ্রুর কণাগুলো, অঝোর ধারায় ঝরে গেল কেবল। বাহার ভাই তার উপর চিৎকার করেছে, এটা না যতটা কষ্ট দিয়েছে তার চেয়ে বেশি কষ্ট দিয়েছে বাহার ভাই নিজেকে কষ্ট দিয়েছে সেটা ভেবে। গিটারটা তো বাহার ভাইয়ের প্রাণ ছিল। সিগারেট আর গিটার সে কখনো হাতছাড়া করেনি, যেন সাক্ষাৎ প্রাণ ভোমরা এখানে। অথচ সে গিটারের আজ বিধ্বস্ত অবস্থা, তাও কিনা বাহার ভাই নিজে করেছে। অষ্টাদশীর কান্নায় ভিজে গেল নেত্রযুগল, চিবুক বেয়ে গড়িয়ে গেল সেই অশ্রু। বুক সমান কষ্ট নিয়ে অষ্টাদশী অভিমান করল বাহার ভাইয়ের দিকে, সে আর ফিরে চাইবে না। পাষণ্ড পুরুষ বাহার ভাই, সর্বনাশা পুরুষ সে। হসপিটালের করিডোরে নতুন একটা দিনের আগমন। সূর্যের আলো হসপিটালের বাগানের বিভিন্ন রকমের রঙিন ফুলের ওপর ঝিলিক দিয়ে উঠছে। নতুন সকাল, নতুন আরেকটা দিন। অবনী বেগমের ক্লান্ত শরীরটাকে অবসাদের জন্য বসিয়েছে কাঠের সুন্দর বেঞ্চখানায়। চোখ দুটো বন্ধ করে খানিক ঝিমিয়ে নিল সে। সূর্যের তেজ বাড়ল, শরীরের অবসাদটা কিঞ্চিত কাটল, সাথে সতেজ হলো মস্তিষ্ক। হঠাৎ পাশে কারো কড়া পারফিউমের ঘ্রাণ পেতে চোখ খুলে তাকালো সে। কাঙ্ক্ষিত মানুষটাকে এই সময় দেখে ভড়কে গেল কিছুটা। বিস্মিত কণ্ঠে বলল, আমজাদ। কোটটায় পরা ভদ্রলোক অবনীর পাশে এসে বসলো, নরম কণ্ঠে বলল, কেমন আছো অবনী? অবনীর অভিমান হলো। এই কি প্রথম অবনী স্বামীর প্রতি অভিমানে মুখ ফুলালো? হ্যাঁ, এত বছরের বৈবাহিক জীবনে এই প্রথমই এটা হলো। 40 অবনী অষ্টাদশী হয়ে উঠলেন নিমিষেই। মুখ ফুলিয়ে বলল, এতক্ষণে সময় হলো তোমার? গোটা একটা বিকেল আর রাত পার করার পর তোমার আসতে মন চাইলো? আমজাদ মাথা ঝুঁকালেন, বেশ অপরাধী কণ্ঠে বললেন, একটা ঝামেলায় পড়ে গিয়েছিলাম অবনী, না হয় তোমায় অপেক্ষা করাতাম না। আমার চেরি কেমন আছে? চেরির কথা উঠতেই অবনীর কান্না এলো, লেপটে গেল আমজাদের বুকের মাঝে। হাহাকার মাখানো কণ্ঠে বলল, আমাদের চেরি ভালো নেই আমজাদ, ভালো নেই। আমজাদ হয়তো হুট করে অবনীর এত ঘনিষ্ঠতা আশা করেনি। সামান্য বিব্রত বোধ করলেন সে। অস্বস্তি মাখানো কণ্ঠে সান্ত্বনা দিয়ে বললেন, চিন্তা করো না অবনী, ঠিক হয়ে যাবে সে। দেখি, ওঠো তো, মানুষ দেখছে। আমজাদের শেষের বাক্যে অবনীর বাঁধ ভাঙা কান্না থেমে গেল। আকস্মিক ভুল কিছু শুনে ফেলেছে এমন একটি ভাব ফুটে উঠল তার মুখমণ্ডলে। আমজাদ কিনা বলছে মানুষ দেখছে। আমজাদ! অথচ যখন তাদের নতুন বিয়ে হলো তখন আমজাদ সারাদিন অবনীর পিছে পিছে থাকতো। ভাবিরা ঠাট্টা করে বউ পাগলও বলতো ছেলেটাকে। অবনী মাঝে মধ্যে কেমন ব্যবহার করতো, কিন্তু লোকটা হাসি মুখে সব মেনে নিত। কেমন বোকা বোকা ধাঁচের ছিল। একদিন অবনীর শাশুড়ি অবনীকে কি একটা যেন রান্না করতে দিয়েছিল। অবনীর ঠিক মনে নেই। আমজাদ সবার থেকে লুকিয়ে অবনীর রান্না নিজে করে দিয়েছিল। কই গেল সেই দিন? কই গেল সেই বউ পাগল আমজাদ? আজ যেন ভিন্ন পুরুষ সে। গত কয়েক বছর আমজাদ দেশে যায়নি, হয়তো তাই এই বদলটা চোখে লাগেনি। হুট করে একজন মানুষের এত বদল কিভাবে হলো? প্রশ্নরা হাতছানি দিল অবনীর হৃদয় জুড়ে। অবনী ক্রন্দনরত ভাঙা কণ্ঠ নিয়ে বলল, তুমি বদলে গেছো আমজাদ, বদলে গেছো। ঘর বন্দি বিবশ বিষণ্ণতায় গোটা একটা দিন গেল। চিত্রা চুপচাপ থম মারা, কারোর সাথে কোনো কথা বলেনি গতকাল রাতের পর থেকে। গতকাল সারা রাত সে কেঁদেছে, কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়েছে। গত 1 বছর বাহার ভাইকে তার অসহ্য লাগে বলে সবার গোপনে হৃদ মাঝে পুষে রেখেছিল। সে আজ বুঝেছে এই বাহার ভাইকে ছাড়া তার গোটা দুনিয়া অসহ্য, কিন্তু বাহার ভাই অসহ্য না। সময়টা ঠিক সন্ধ্যার পরের ভাগ। এ সময়ে বাড়িতে হইচই থাকে কম, যে যার মতন ব্যস্ত থাকে।
তুহিন ভাইজান বোধহয় বাহিরে এখনো, দিশানা ত্রিশান ভাইরাও বোধহয় পড়ছে, ওহি আবারও পড়ার সময়, বড়রা হয়তো ঝিমোচ্ছে কিংবা কথা বলছে। পুরো বাড়ি একদম নিবিড়, একদম শীতল। চিত্রা দরজা খুলেছে সারাদিন পর এখন। বাড়ির মানুষ তেমন একটা ডাকেও নি আজ তাকে। ভেবেছে শরীর তো এমনিতে অসুস্থ, ঘুমাক না হয়। কেউ কি আর মনের খোঁজ রাখে? আধার ঘরে অন্য কারো উপস্থিতি অনুভব করতেই চমকে ওঠে চিত্রা। এই সময় কে আসতে পারে তার ঘরে ভাবতেই বারান্দার দরজায় উঁচা লম্বা পুরুষালী অবয়ব ভেসে উঠল। চিত্রা অবাক কণ্ঠে বলল, আব্বু। নুরুল সওদাগর এগিয়ে এলেন মেয়ের দিকে। রেলিংয়ে ঠেস দিয়ে দৃষ্টি রাখলেন রাস্তায়। মানুষজন দেখা যাচ্ছে বারান্দা থেকে। ল্যাম্পপোস্টের আলোয় কত সজীব দেখা যাচ্ছে রাস্তাটা। নুরুল সওদাগর ছোট্ট শ্বাস ফেললেন। রাস্তায় দৃষ্টি রেখেই গম্ভীর কণ্ঠে বললেন, রাস্তা থেকে তো রিক্সা গাড়ির হর্ন শব্দ আসে, তাই না? তোমার রুমটা না হয় বদলে ফেলো, অসুবিধা হয় না। চিত্রা অবাক হলো। বাবার সাথে এমন কথা বলার সম্পর্ক তার নেই। তাহলে আজ বাবা অন্য সুর গাইছে যে? নতুন কোনো বার্তার আগমন তাহলে ভেসে বেড়াচ্ছে পরিবেশে? ওরে পাখি বলিস তারে, কত ব্যথা রাখি গোপন করে। কখনো ব্যথার মুখ থুপড়ে পড়ে, কখনো বা অশ্রু হয়ে ঝরে। নীল রঙের কালি দিয়ে লেখা ছোট্ট 2 লাইনের কথাগুলো কত সুন্দর, কত ব্যথার। চিত্রা বার কয়েক পড়ল লেখাগুলো, বেশ মনে ধরেছে। সে যখন এসএসসি দেয় তখন এখানে সেখানে এলোমেলো অবুঝ মনে কত কথাই না লিখে রাখত, কত কবিতায় যত্নে গড়ত। টিনেজার সময়টাই তো এমন। বয়সন্ধিতে এসে ছেলেমেয়ে কিছুটা কাব্যিক হয়ে যায়, তাদের অতি রংচঙে আবেগ ঝরে পড়ে কাব্যের পাতায়। চিত্রাও তাদের থেকে আলাদা না। অথচ সেদিন যে কথাটা লিখেছিল একান্তই ফুরফুরে মনের আবেশ অনুভব করার জন্য, আজ সে লেখাটাই জীবনের চরম ব্যর্থতা মনে করাচ্ছে। সময় পাল্টাতে ঠিক কতটুকু সময় লাগে? 1 সেকেন্ড বা তারও কিছুটা কম। বাঁ চোখের কাজল ঘেঁটে মুক্তোর মতন এক বিন্দু অশ্রু গড়িয়ে পড়ে চিত্রার চোখের কোণ থেকে। আহা, কান্নার এত অবাধ্য কেন? সময়টা আগস্টের 17 তারিখ শুক্রবার। বেলা এখন ঠিক অপরাহ্ন। চিত্রার শরীরে নীল রঙের শাড়ি জড়ানো, চোখে গাঢ় কাজলের প্রলেপ। অভিমানিনীর প্রগাঢ় অভিমান ঢাকতে যেন সক্ষম সে কাজল। হয়তো নয়নের গভীরে লুকিয়ে থাকা অনুভূতিদের লুকানোর জন্য এই ব্যবস্থা। শ্যামলা শরীরে গাঢ় নীল রঙটা ঠিক খারাপ লাগছে না, চলনসই থেকেও আবারও 2 ধাপ বেশি ভালো লাগছে। পেট অবধি চুলগুলো বাতাসে উঠছে তার। আজকে বিশেষ দিন তার জীবনে, তাই এত সাজগোজ। জীবন তো কিছুর জন্য থেমে থাকে না, সে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয় অনেক দূর। যদি এগিয়ে যাওয়াটা খুব দ্রুত হয় তবু বোধহয় খারাপ হবে না। অপেক্ষিত সময়ের অবসান ঘটল। বাহিরের ঘর থেকে চিত্রার ডাক ভেসে এলো। এই তো চিত্রার ডাক পড়েছে, নতুন কিছু শুরু হওয়ার আহ্বান এসেছে। চিত্রা বিছানায় বসে রইল। বুকের মাঝে যন্ত্রণাদের বিক্ষোভ মিছিল, তাদের যেন প্রতিবাদ। বুকের মাঝে ঠাঁই দেওয়া মানুষটাকে ছাড়া আর কাউকে সহ্য করবে না চিত্রার জীবনে, কখনোই না। চিত্রা শ্বাস নিল, অনুভব করলো এই চারপাশে বাহার ভাইয়েরই কেবল অস্তিত্ব। এই যে আলমারির ভেতর রাখা বাহার ভাইয়ের শুভ্র রঙের টি-শার্ট, বইয়ের টেবিলের ওপর বাহার ভাইয়ের নোটস, ড্রেসিং টেবিলের ড্রয়ারের ভেতর বাহার ভাইয়ের কত শত ফেলে দেওয়া আধা খাওয়া সিগারেট, এই যে হৃদয় মাঝে পুষে রাখা আস্ত একটা বাহার ভাই। সব জায়গাতেই তো মানুষটা, তবে তাকে ভোলার জন্য এত আয়োজন কেন? এই আয়োজনের সার্থকতা কোথায়? ভাবনার মাঝেই চিত্রার ঘরে প্রবেশ করলো তার মা মুনিয়া বেগম। চোখে চিকন গ্লাসের চশমা, শরীরে কালো শাড়ি, মুখে চিকচিক করা ঘামের বিন্দুকণা। সে এসেই ব্যস্ত ভঙ্গিতে বলল, চিতু, তুমি সাজগুজ করেছো কেন? বাবার সাথে পাগল হয়েছো? সেইখানে তুমি যাবে না। নিজের এত বড় ক্ষতি করার জন্য উঠে পড়ে কেন লেগেছো? আর তোমার বয়সই বা কত? এই বয়সে কিসের বিয়ে? কোনো বিয়ে টিয়ে হবে না। মায়ের ব্যস্ততা মেশানো কথার পরিপ্রেক্ষিতে জবাব দিল না চিত্রা। কেবল মায়ের মুখের দিকে তাকিয়ে রইল অনিমেষ। মাটা এত সুন্দর কেন? ভাইয়াও মায়ের মতন সুন্দর। তাতে দেখলেই কেমন চোখে শান্তি শান্তি লাগে, ভালো লাগায় ছেয়ে যায় হৃদয় জমিন। মেয়ের কোনো হেলদোল না দেখে বিরক্ত হলো মুনিয়া বেগম। বিরক্তিকর কণ্ঠে বলল, তোমায় কি বলেছি শুনেছো? বিয়ের আশা বাদ দাও, তোমার বাবার তালে নাচা বন্ধ করো। এতটুকু একটা জীবন তোমার।
বিয়ে তো করতেই হবে আম্মু। সমাজে চিরপরিচিত প্রথা অনুসারে মেয়েদের তো আজীবন বাবার ঘরে থাকার নিয়ম নেই। যেতেই যেহেতু হবে তবে আগেই যাই, পরে তো মায়া আরও বেড়ে যাবে আম্মু। মুনিয়া মেয়ের কথায় হতভম্ব হয়ে গেলেন। কাঁপা কাঁপা কণ্ঠেই বললেন, চিত্রা, কি বলছো এসব? ভুল বলেছি আম্মু। তোমরা কি আর আমায় চিরদিন রেখে দিবে বলো? একদিন তো হস্তান্তর করা হবে আমাকে। তবে আজ কেন নয়, জীবনটা আমার এই এক একজনের হাতে কেবল হস্তান্তরিত হয়েই যাবে। পড়ে যাওয়া কি না? চিত্রা, মুনিয়া বেগমের কণ্ঠে চরম বিস্ময়। সে বিস্ময় স্রোতে যেন কথাটা খেয়ে হারিয়ে ফেলল। সারাদিন দুষ্টুমিতে মত্ত থাকা চিত্রার আজ কথাগুলোর ওজন বেশি। এত ভারী কথা যে আশা করেননি মুনিয়া বেগম। তাহলে আজ মেয়েটাকে এত অপরিচিত লাগছে কেন? কেমন অপরিচিত একটা অবয়ব মেয়েটার মাঝে। মুনিয়া বেগম হয়তো আরও কিছু বলতেন, কিন্তু তন্মধ্যেই নুরুল সওদাগরের আগমনে কথার নদীতে ভাটা পড়ল। নুরুল সওদাগরের মুখে বরাবরের চেয়ে আজ হাসির রেখা বেশি গভীর। চোখে মুখে কেমন যেন একটা রাজ্যের শান্তি। শান্তিটা ঠিক কিসের? সবচেয়ে অপছন্দের মানুষটাকে চোখের সামনে দেখতে হবে না, এটাই কি কারণ? তবে মুনিয়া বেগম নিজের স্বামীর দিকে তাকালেন, তাচ্ছিল্য করে বলে উঠলেন, আমার মেয়ের ধ্বংস না ডেকে আনলেও পারতে। নুরুল সওদাগর হয়তো প্রস্তুত ছিলেন না স্ত্রীর এহেন কথায়, তাই সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। বিস্মিত কণ্ঠে বললেন, কি বলছো এসব? চিত্রা আমারও মেয়ে, ভুলে যেও না। বাবার একটা কথায় চিত্রার ভেতরে যত না পাওয়ার হাহাকার ছিল সব মিলিয়ে গেল। জীবনের 18টা বছর সে কেবল অপেক্ষা করেছিল বাবার মুখ থেকে এই কথাটা শোনার জন্য। আজ মনে হচ্ছে বেঁচে থাকাটা সার্থক। বাবার আদর পাওয়ার জন্য চিত্রা এমন কয়েকটা অযৌক্তিক সিদ্ধান্ত না হয় মাথা পেতে নেবে, তবু তো তার বাবার ভালোবাসা পাবে, এই ঢের। আচ্ছা, চিত্রা তোমার মেয়ে, কবে থেকে তাকে মেয়ে মানা শুরু করলে? তোমার জাত যাবে না? স্ত্রীর বিদ্রূপের হাসি দেখে গা জ্বলে উঠল নুরুল সওদাগরের। সে বেশ খানিকটা জোরেই বলল, মোনা, সাবধানে কথা বলো। বাড়ি ভর্তি মেহমান, নাটকটা বন্ধ করো। আমি চিত্রার খারাপ চাইবো না নিশ্চয়ই। ভালো কেন চাইতে আসছো? আমার মেয়ের ভালোটা তোমার না চাইলেও হবে। যাদের ভালো এত বছর চেয়ে আসছো তাদেরটাই চাও, নাকি তাদের ভালোর জন্যই আমার মেয়ের এই সর্বনাশ করছো? কোনটা? মুনিয়া বেগমের কথা শেষ হতেই তার ডান গালে সশব্দে চড় বসালো নুরুল সওদাগর। এই ঘটনাটা মুনিয়া আর চিত্রা দুজনের কাছে অপ্রত্যাশিত ছিল। মুনিয়া বেগম তাই নিশ্চুপ হয়ে স্বামীর মুখের দিকে তাকিয়ে রইল। তন্মধ্যেই ওহি এলো, চিত্রাকে ধরে নিয়ে গেল পাত্রপক্ষের সামনে। চিত্রা কেবল পাথরের ন্যায় হেঁটে গেল। এ জীবনে হুট করেই তার চাওয়া পাওয়াগুলো হাওয়ায় মিলিয়ে গেল। কেবল মনে হলো বিফল এই বেঁচে থাকা। সময়টা ঠিক মধ্যরাত। ভিনদেশের মাটিতে পা রেখেছে অবনী। আজ 5 দিন হতে চলল। বাড়ির সবাই তাদের নিয়ম করে খোঁজ নিচ্ছে, কিন্তু তবুও অবনী কোথাও নিজেকে একা ফিল করে। এই একা অনুভব করাটা একাকিত্ব না বোধ হয়। আমজাদের মাঝে পুরনো আমজাদকে খুঁজে না পাওয়াটাই এই একা অনুভব হওয়ার কারণ। মানুষ সচরাচর যাকে যেভাবে দেখে অভ্যস্ত তাকে সেভাবেই দেখতে চায়। মানুষের যে বদল আসতে পারে তা যেন আমরা ভাবতে পারি না, বা কোথাও একটা মানতে পারি না। হিমশীতল কেবিনের সাদা রঙের আরাম কেদারাটায় বসে বসে ঝিমুচ্ছে অবনী। রাত 3:30 বাজছে, অথচ তার ঘুম আসছে না। ছেলের শরীরের বেশ উন্নতি দেখা দিচ্ছে। এতদূর আসাটা সার্থক, কিন্তু তবু মনে কোথাও শান্তি নেই। অবনী বেগম চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। কতক্ষণ এপাশ ওপাশ হাতড়ে নিজের ফোনটা হাতে নিল। কল লাগালো আমজাদ সওদাগরের ফোনে। আমজাদ সওদাগর প্রতিদিনই এসে মেয়েকে দেখে যান, অথচ থাকেন না। এমনকি অবনী বেগমকেও যেতে বলে না আমজাদ সওদাগরের বাসায়। বিষয়টা ভীষণ অদ্ভুত হলেও অবনী এতদিন মাথা ঘামায়নি, অথচ আজ মাঝরাতে তার এই কথাখানা মাথায় এলো। গত 5 দিন যাবৎ অবনী হসপিটালেই আছেন। আমজাদ তাকে বাড়িতে গিয়ে বিশ্রামও নিতে বলেনি। প্রথমবার কলটা বাজতে বাজতে কেটে গেল। অবনী মুখ চোখ কুচকালো। তার হঠাৎ করে সর্বাঙ্গে অস্বস্তি ছেয়ে গেল। তার মনে হলো তার অজান্তেই হয়তো ভীষণ অদ্ভুত কিছু হচ্ছে এই ভিন দেশে, যা খুব সস্তা আবরণে ঢেকে আছে। অবনী বেগম ঘুমন্ত ছেলের দিকে তাকিয়ে একটা বড় নিঃশ্বাস ছাড়লেন। এই মাঝরাতে সে সিদ্ধান্ত নিলেন আমজাদ সওদাগরের বাসায় যাওয়ার। যতটুকু জানে সে, হসপিটাল থেকে বাসার দূরত্ব মাত্র 8 ঘন্টা। বাড়ির ঠিকানাটাও তার জানা আছে। এই মাঝরাত্রিরে যে কোনো মূল্যেই তার সংশয়
অস্বস্তির পরিসমাপ্তি ঘটাতে হবে। তার মন যে মিছে ভয়ের আতঙ্কে তোলপাড় হচ্ছে, তা এই মুহূর্তেই মেটাতে হবে। হসপিটালের নার্সকে চেরির কাছে রেখেই এই ভিন দেশের অপরিচিত রাস্তায় পা চালালো বাঙালি এই নারী। বাঙালি স্ত্রীদের আলাদা একটা শক্তি আছে, তারা সন্তান আর স্বামীর ক্ষেত্রে অদ্ভুত শক্তি সাহস পেয়ে যায়। সোফায় বসে থাকা বেশ সুন্দর দেখতে ছেলেটাই চিত্রাকে দেখতে এসেছে। নুরুল সওদাগরের ডিপার্টমেন্টেরই একজনের ছেলে সে, নাম নওশাদ। ছেলেটাকে নির্দ্বিধায় সুপুরুষ বলা যাবে। ফর্সা শরীর, উচ্চতাও যথেষ্ট, সুস্বাস্থ্য। কি ভীষণ সুন্দর! কালো রঙের পাঞ্জাবিটা বেশ মানিয়েছে শরীরে। ছেলেটার মা বাবাও ছেলেটার সাথে এসেছে। বেশ সুশীল পরিবারই মনে হলো। বেশ হেসে হেসে কথা বলল। এক দেখায় তাদের মেয়ে পছন্দ হয়েছে সেটাও বলেছে। চিত্রা মাথায় ঘোমটা দিয়ে কেবল ঠাই বসে রইল। ড্রয়িং রুম জুড়ে সবাই যার যার মতন দাঁড়িয়ে আছে, বসে আছে। চাঁদনির হাজবেন্ড জুনায়েদও আছে। শুক্রবার যেহেতু তার অফিসও বন্ধ। ছেলের বাড়ি থেকে প্রস্তাব দিল তারা আজই আংটি পরিয়ে যেতে চায়। নুরুল সওদাগরের মুখের হাসিটা বিস্তৃতি লাভ করল, অথচ সবাই তখনও হতভম্ব, আহাম্মক বনে আছে। তারা যেন কিছুই বুঝতে পারল না। বাবা মেয়ের এমন পরিবর্তন যেন সবাইকেই ভাবাচ্ছে। কি এমন হয়ে গেল যে এত বড় সিদ্ধান্ত নিতেই তারা দুবারও ভাবছে না? বাড়ির সবচেয়ে বড় সদস্য আফজল সওদাগর সেখানে উপস্থিত নেই। সকালে নুরুল সওদাগর যখন চিত্রাকে দেখতে আসার প্রস্তাবটা জানিয়েছে, তখনই দুই ভাইয়ের একরকমের কথা কাটাকাটি হয়েছে। এই প্রথম আফজল সওদাগরের কথাকে গুরুত্ব দিল না তার ছোট ভাই। সে কষ্টে দৌড় দিলেন সে। যা ইচ্ছে করুক গিয়ে সবাই। তুহিনও বেশ চিৎকার চেঁচামেচি করেছে, কিন্তু শেষ মুহূর্তে চিত্রা থামিয়ে দিয়েছে তার ভাইকে। বাবা নাকি তার ভালোর জন্যই সিদ্ধান্ত নিয়েছে। তুহিনও রাগে ক্ষোভে ঘর থেকে বেরিয়ে গেছে। পাত্রের মা হাত জোর করে বেশ বিনীত স্বরেই বললেন, ভাই সাহেব, আপনাদের মেয়েকে আমার ভীষণ ভালো লেগেছে। মায়া মায়া মুখ। আপনারা দেখুন, আমরা চাচ্ছি আজই একটা পাকা ব্যবস্থা করে যেতে। নুরুল সওদাগর তো আনন্দে আত্মহারা। সবাই বেশ ভয় আছে এই ভেবে যে নুরুল সওদাগর না আবার হ্যাঁ করে দেয়। ভাবসাবও ঠিক তেমনই মনে হচ্ছে। কথা ঘোরালো জোনায়েদ। বেশ বুদ্ধির সাথে হাসি মুখে উত্তর দিল, আন্টি, বিয়েটা তো আর এক কথায় হয় না। আপনারা খাবার খান, আমাদেরও তো পারিবারিক আলোচনা আছে, আমরা তা সেরে নেই। তাছাড়া তো মেয়েরও তো একটা মতামত আছে, তাই না? ভদ্র মহিলাও সম্মতির সুরে বললেন, হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। আপনারা আলোচনা করুন, আমাদের সমস্যা নেই। মহিলার কথায় সবাই বেশ স্বস্তির শ্বাস ফেলল। নুরুল সওদাগর যেন ভয়ঙ্কর খেলায় মেতেছেন। যে কোনো মূল্যে তাকে থামাতে হবে। সবাই যখন নিজ নিজ বাক বিতণ্ডটায় ব্যস্ত, চিত্রা তখন পথ ধরল ছাদের দিকে। বাহার ভাইয়ের ওপর অভিমান আর বাবার ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা এসে অনলে ঝাঁপ দিতে যাচ্ছে। তবু কি বাহার ভাই তাকে আটকাবে না? বলবে না তাকে থেকে যেতে? বাহার ভাই বললে চিত্রা হাসতে হাসতে সব ভুলে যাবে, এমনকি বাবার ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষাও। সচরাচর আশ্বিন মাসে ঝড়ের আভাস পাওয়া যায় না। পেঁচা তুলোর দলেরা ছুটে যায় আকাশ মেঘে। কেমন হাওয়ায় মিঠাইয়ের মতো দেখতে লাগে। আদুরে তুলতুলে, অথচ আজ আকাশে হাওয়ায় মিঠাইয়ের মতন তুলা নেই। আকাশে আজ ধ্বংসাত্মরূপ। চিত্রার হৃদয়ের ভয়ানক বিধ্বস্ততা বোধহয় ছেয়ে গেছে আকাশেও। নিচে পারিবারিক বাক বিতণ্ডটা চলছে। চিত্রা বেশ কায়দা করেই ছাদে চলে এলো। বাহার ভাইকে এক নজর দেখার অসুখে ধরেছে তাকে। যে কোনো মূল্যেই হোক এই অসুখ তাড়াতাড়ি সারাতে হবে। নীল শাড়ির আঁচল বাতাসে উঠছে। ছাদে উঠতেই এক অন্যরকম দৃশ্য চোখে পড়ল চিত্রার। বাহার ভাই ছাদের কবুতর দুটোকে খাবার খাওয়াচ্ছেন। কবুতর দুটো চিত্রার কবুতর দুটোকে ঠিক পালে না সে, সবসময় ছেড়ে রাখে। যখন ইচ্ছে হয় তারা ফিরে আসে, খাবার খায়, চিত্রার সামনে উড়ে বেড়ায়, আবার নিজেদের মন মতন চলে যায়। বাহার ভাই কখনো এদের এত আদর যত্ন করেনি, আর আজ কিনা খাবার খাওয়াচ্ছে। চিত্রা ধীর পায়ে বাহারের সাথে এসে দাঁড়ালো। খুব মনোযোগ দিয়ে দেখলো লোকটাকে। নিচে তাকে দেখতে আসা নওশাদ নামের ছেলেটা বাহার ভাই থেকেও বেশি সুন্দর। উচ্চতা একটু কম, তবে বেশ সুন্দর, ভদ্র, সুশীল, সরকারি চাকরি করে। অন্যদিকে বাহার ভাই প্রচুর অভদ্র, অসামাজিক, বেকার। বাহার ভাইয়ের এত এত নেগেটিভিটি, তবু যেন বাহার ভাইয়ের তুলনা কারোর সাথে হবে না। তবু বাহার ভাই অনবদ্য। আরে চিত্রা যে তে অসময় ছাদে। বাহারের কথায় ধ্যান ভাঙল চিত্রার। মানুষটা কত স্বাভাবিকভাবে কথাটা জিজ্ঞেস করলো, অথচ মানুষটার সাথে তার নীরব একটা মান অভিমান চলছে। যেই মান অভিমানের জন্য আজ চিত্রা এত বড় সিদ্ধান্ত নিয়েছে, অথচ যেন কিছুই হয়নি এমন একটা ভাব লোকটার কথায়। কথাটা তো না বলার ব্রত করলে নাকি? বেশ ভালো তো। কথা না বললে মানুষ তোমাকে সিরিয়াসলি নেবে।
একটা পাত্তা পাবে, বুঝলে? তোমার বাপ তো এমনিই দাম দেয় না, এখন যদি কথা না বলার কারণে একটু পাত্তা পাও তাহলে খারাপ হবে না। বাহারের ঠাট্টা মারা কথায় খানিক রেগে গেল চিত্রা। রাগী কণ্ঠে বলল, আমার বাবাকে নিয়ে একদম এসব বলবেন না। আচ্ছা, বলবো না। বাহার খুব সতেজভাবে যেন মেনে গেল চিত্রার কথাটা। চিত্রার রাগ আবারও হারিয়ে গেল। মানুষটা এমন কেন? এমন না হলে কি খুব বড় ক্ষতি হয়ে যেত? মান অভিমান কিনারে রেখে চিত্রা ধীর কণ্ঠে বলল, বাহার ভাই, আমি নীল শাড়ি পরেছি, কিছু বলবেন না তো? বাহার কবুতরকে খাবার খাওয়াতে খাওয়াতে একবার হালকা করে তাকালো চিত্রার দিকে, তারপর আবারও নিজের কাজ করতে করতে বলল, বেশ ভালো তো। তা তোমার শরীরে নীল শাড়িটা তেমন মানাচ্ছে না, তুমি বরং সাদা শাড়ি পরতে, মেঘের মতন লাগবে। বাহারের কথায় চিত্রার অভিমানেরা মাথাচাড়া দিয়ে উঠল, চোখ মুখ টলমল করে উঠল। বাহার ভাই এভাবে বলতে পারলো? অথচ অষ্টাদশী বোঝেনি বাহার ভাই তার গোপন একটা ইচ্ছের কথা কেমন করে জানিয়ে দিল। বুঝলে অভিমানের জায়গায় ভালো লাগা সৃষ্টি হতো যে। বাহার আর চিত্রাকে সিক্ত করতে আকাশ চিরে বেরিয়ে এলো বৃষ্টির ফোঁটারা। হুট করেই তার আগমনে তাজ্জব মানবী ভিজে একাকার দুজনে। তন্মধ্যেই চিত্রা বলে উঠল, বাহার ভাই আজ আমাকে দেখতে আসছে, ওরা আজই আংটি পরিয়ে যেতে চায়। ও তাই নাকি? বাহ, দারুণ খবর দিলে তো। মিষ্টি খাওয়াবে না? চিত্রা অবাক হলো বাহারের উত্তরে, বিস্মিত কণ্ঠে বলল, আপনি জানেন না এটা? না তো, তোমাদের পারিবারিক ব্যাপার আমি আর কেমন করে জানবো? উত্তরটা বেশ স্বাভাবিকভাবে দিলেও চিত্রার মন মানতে চাইল না। সে দিবানিশি যে ছেলেটার জন্য পড়ে, সেই ছেলেটা নাকি তার এত বড় খবরটাই জানতো না। এ কেমন মানুষ? চিত্রার অশ্রুরা ততক্ষণে বৃষ্টির পানিতে মিলেমিশে একাকার। কাঁপা কাঁপা কণ্ঠে সে বলল, আপনি কি কিছু বলবেন না বাহার ভাই? হ্যাঁ, বলবো তো। নতুন জীবনের জন্য তোমাকে শুভেচ্ছা। তুমি তো বাবার ভালোবাসার কাঙালি, তোমার যেন সেই ভালোবাসা মিলে। নিজের বাবার কাছ থেকে না হোক, জীবনসঙ্গীর বাবার থেকে না হয় পেলে। বাহার ভাইয়ের উত্তরে চিত্রা ব্যথিত নয়নে চাইল, মানুষটার কি ব্যথা হচ্ছে না বুকে? তবে তার কেন রক্তক্ষরণ হচ্ছে? ভালোবাসা এতটা যন্ত্র কেন? বাহার ভাইরা এত অবুঝ কেন? যাও চিত্রা, নিচে যাও। তোমার সুপুরুষ সবু বর হয়তো অপেক্ষা করছে। সুন্দর মানুষের আশেপাশে থাকলে তোমারই লাভ। সুন্দর মানুষ দেখলে চোখে একটু প্রশান্তি মেলে, বুঝলে? আমরা তো শালা পড়ে ছাই, অথচ এই ছাই কি আমার চাই। চিত্রার এত আবেগীয় কথাটাকেও বাহার বরাবরের মতো হেসে উড়িয়ে দিল। গা ছাড়া ভাবেই বলল, শোনো মেয়ে, বয়সন্ধির আবেগ কেটে গেলে বাহারও কেটে যাবে। এই বয়স ছোট পড়ে যাওয়া উন্মাদ পকেটেদের বেশি ভালো লাগে, কিন্তু যখন বাস্তবতা বুঝবে তখন এই ভালো লাগা বড়জোর তোমার হাসির কারণ ছাড়া কিছুই না। যাও নিচে, তোমার অপেক্ষা করছে সবাই। চিত্রার কান্নার স্রোত বাড়ল। দু কদম বাহারের দিকে এগিয়ে গিয়ে কেবল উচ্চারণ করল, বাহার ভাই। বাহার থামিয়ে দিল চিত্রাকে, গম্ভীর স্বরে বলল, যাও রঙ্গনা, বখাটে বাহার তোমার না। জীবনে বাঁচতে হলে সুশীল সঙ্গী দরকার। বাহারটা কেবল মনের ফ্যান্টাসি। চিত্রার কত কথা বলতে গিয়ে বলা হলো না, আবার কত অনুভূতি না চাইতেও বলে দিল। বাহার ভাই তবুও নির্বাক। তবে তাই হোক, বাহার ভাইয়ের না হয় না হলো চিত্রা। ভিজে শাড়ি ভগ্ন হৃদয় নিয়ে চিত্রা যখন পা বাড়ালো সিঁড়ির দিকে, বাহার দু হাত মেলে আকাশপানে তাকিয়ে বলল, শুনছো গো মেঘ, বাহার আর গিটার ছুঁয়ে দেখবে না। অষ্টাদশীর হৃদয়ে বাহারের এক্কা দুক্কা খেলবে না। বাহার যে খুব নির্মমভাবে সে দুটো জিনিসই ভেঙে দিয়েছে। বাহারের আর কেউ নেই মেঘ, না গিটার আর না অষ্টাদশী। চোখ বন্ধ করে আপন মনে গেয়ে উঠল রঙ্গনার বাহার ভাই। ভালোবাসা হয় যদি পাঠশালা, প্রেমের আরেক নাম কাটার চালা। নীরব নির্জন কালো আকাশে পূর্ণিমার মেলা আজ। কি সুন্দর আকাশ, মেঘেরা ছুটে যাচ্ছে দল বেঁধে। খোলা রাস্তায় ফিনফিনে বাতাস। ঠিক 40 মিনিটের মাথায় অবনী বেগম তার কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছালেন। বুকের মাঝে কেমন থেকে থেকে কম্পনের সৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে তো মনে হচ্ছে শ্বাসই বন্ধ হয়ে যাবে। এমনটা তো হওয়ার কথা ছিল না। অবনী বেগমের 22 বছরের সাংসারিক জীবনে সে আমজাদকে কখনোই স্বামী হিসেবে মন থেকে মানতে পারেনি। তবে আজ কেন হারানোর ভয়? হয়তো মায়া। এত বছর একটা মানুষের সাথে থাকলে মায়া পড়ে যায়, যে মায়ার টানেও মনে হয় মানুষটা থেকে যাক। এই মায়া আর অভ্যেসের কারণে কত মানুষকে ছাড়তে পারে না। অবনী ধীর পায়ে চারপাশে বাড়িগুলোতে চোখ বোলায়। অবশেষে কাঙ্ক্ষিত বাড়িটা পাওয়া গেল।
বড় একটা অচেনা গাছের ডান দিকে। অবনী বেগম ধীর পায়ে হেঁটে গেলেন বাড়িটার সামনে। বাড়ির গেটের সামনে একটা লাইট জ্বলছে, লাইটের আলোয় বাড়ির মালিকের নাম জ্বলজ্বল করছে। অবনী বেগমের পা সেখানেই থেমে গেল। ইংরেজিতে বড় বড় অক্ষরে লেখা মিসেস জেসি ফ্রাঙ্কিং। অবনীর হৃৎপিণ্ড স্বাভাবিকের তুলনায় বেশ দ্রুতই চলছে। ঠিক এই মুহূর্তে এসে অবনী বেগমের মনে হলো তার বোধহয় বাড়িটার ভেতরে যাওয়া উচিত হবে না। ভিনদেশে যা লুকিয়ে আছে তা ভিনদেশেই না হয় লুকিয়ে থাক। বয়স তো অনেক হলো, আর কদিনই বা বাঁচবে। কি দরকার হাহাকার নিয়ে বাঁচার? এর চেয়ে জীবন যেমন চলছে তেমনই না হয় চলল। অপ্রত্যাশিত কিছু না হয় আড়ালেই রইল। জেনে গেলেই তো দূরত্ব বাড়বে। আমজাদ সওদাগর তো তাকে কম ভালোবাসা দেননি, সেই ভালোবাসা আগলে রাখতে পারল না, বরং প্রতিহিংসার অনলে দগ্ধ করতে চেয়েছিল বারবার সেই সওদাগর পরিবারকে। কিন্তু কখন যেন আষ্টে পৃষ্ঠে সে পরিবারের মায়ায় পড়ে গেল, টেরই পেল না। অথচ অসময়ে মায়া বেড়ে কী লাভ? হারানোর পর মায়া কেবল বিলাসিতা হয়ে রয়। অবনী বেগম আধার রাস্তায় আবারও পা বাড়ায়। হসপিটালে ফিরে যাওয়ার অত ব্যস্ততা নেই, ধীর পায়েই যাওয়া যাবে। চারপাশে ততক্ষণে ভোরের আলোও ফুটে উঠেছে, নীলাভ আকাশ, শীতল প্রকৃতি। অবনী বেগম হাঁটতে হাঁটতে ডুব দিলেন অতীতে। আজকের এই শক্তপোক্ত অবনী বেগম এমন কখনোই ছিলেন না। অজপাড়া গাঁয়ের এক সহজ সরল মেয়ে ছিল সে। বাবা আর সেই ছিল তাদের ছোট্ট কুটিরের সদস্য। অবনী বেগমের বয়স তখন কত হবে? এই 15 কিংবা 16। গ্রাম ঘুরে বেড়ানো উড়নচণ্ডী ছিল সে। এপাড়া ওপাড়া, এই গ্রাম ও গ্রাম করেই তো জীবন কাটছিল বেশ। পড়াশোনাও করতো না, তখন পড়াশোনার ততটা মূল্য ছিল না, তাও আবার মেয়েদের। তার উপর অজপাড়া পঞ্চম শ্রেণীতে থাকাকালীন সমাপ্তি ঘটিয়েছিল পড়াশোনার। দেখতেও বেশ ছিল। বাবা ছিল দিনমজুর, সারাদিন খেটে খুঁটে যা রোজগার করতো তা দিয়েই বাবা মেয়ের সংসার দিব্যি চলত। একদিন সময়টা ঠিক গ্রীষ্মের মাঝামাঝি, উত্তপ্ত দুপুরে গরমের তীব্রতায় যান যায় যায় অবস্থা সকলের। কী গরম! অথচ অবনী বেগম সেই দুপুরেও বেশ আরামে পাড়া ঘুরে বেড়াচ্ছে। শরীরে একটা চকচকে হলুদ রঙের 3 পিস, গোসল করায় চুলগুলো খোলা, যা বাতাসে দোল খেয়ে যাচ্ছে। গলায় একটা তাবিজ। শুকনো সরু দেহখানা নিয়ে সে জারুল গাছের তলায় বসে কামরাঙা খাচ্ছে বেশ আয়েশ করে। সাথে তার বন্ধু বান্ধবের দল। হুট করেই সেখানে পুলিশের জিপ গাড়ি এসে থামলো। এলাকায় তখন ডাকাতের প্রকোপ বেড়েছে বিধায় নতুন অনেক বড় বড় পুলিশ অফিসারের পোস্টিং হয়েছিল সেথায়। পুলিশের গাড়ি দেখতেই অবনীর বন্ধু বান্ধব সব ছুটে পালালো। আকস্মিক ঘটনায় তাজ্জব অবনী বেগম। অবনী বেগমের ছোটবেলা থেকেই একটা সমস্যা ছিল, আকস্মিক কোনো কিছু সে নিতে পারতো না। মাঝে মাঝে সে উদ্ভট কথাও বলে ফেলতো উত্তেজিত হয়ে। সেদিনও ঠিক এমনটাই ঘটল। পুলিশ দেখে সব ছেলেমেয়ে যখন পালিয়ে গেল, অবনী তখনও ঠাঁই বসে আছে। তখন ছেলেমেয়ে পুলিশকে বাঘ ভাল্লুকের মতন ভয় পেত। যেন কি ভয়ঙ্কর প্রাণী এই পুলিশ। জিপ গাড়ি থেকে তখন বেশ সুঠাম দেহি শ্যামলা বর্ণের একজন গম্ভীর মতন পুরুষ নেমে এলো। নেমে এসে অবনীর কাছে চলে এলো। অবনীর হাতে কামরাঙা, চোখে বিস্ময়। লোকটি অবনী বেগমের কাছে এসে ভরাট স্বরে প্রশ্ন করলেন, এই যে নারী, গাছতলায় কি শুনি? ভর দুপুরে এমন জঙ্গলে কি করছেন? অবনী বেগমের আগে কখনো অপরিচিত পুরুষের সান্নিধ্যে যায়নি। সেদিন হঠাৎ অপরিচিত পুরুষটিকে সামনে দেখে ভয়ে অস্বস্তিতে তার চোখ টলমল করে উঠল। ঠোঁট উল্টে ফেলল। কেঁদে দিবে দিবে ভাব। অবনীর লম্বাটে মুখখানায় কালো মেঘের আনাগোনা দেখে ভরকে গেল পুলিশের পোশাকে থাকা গম্ভীর মানবটা। ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, এই যে জারুল কন্যা, কেঁদো না কেঁদো না, ভয় পাচ্ছ? আমি তোমায় বকিনি তো? জারুল কন্যা নাম শুনতেই অবনী বেগমের কান্না থেমে গেল। সেই প্রথম অবনী বেগমের মনে কোনো পুরুষের আদল ভেসে উঠল। সেই প্রথম অবনী বেগম কিছু ভিন্ন অনুভূতির সাথে পরিচিত হলেন। হঠাৎ গাড়ির হর্নে ধ্যান ভাঙে অবনীর। অতীত ভাবতে ভাবতে আকাশে নীলাভ রং সরে গিয়ে সাদা সাদা মেঘে ভরে গেছে। দিনের আলো ফুটে গেছে। অবনী বেগম হসপিটালের সামনে চলে এসেছে। টেরই পেল না। অতীত এমনই মধুময় জিনিস যা ভুলিয়ে দেয় বর্তমান। তাই তো মানুষ সদা আফসোসের গান গায় অতীত নিয়ে। আজ শনিবার। সদাগর বাড়িতে তুমুল নীরবতা, হইচই নেই কোনো রকমের। তৃষান আর দিশান আজ হস্টেলে চলে গিয়েছে। ওই ইউনিভার্সিটিতে, চিত্রা নিজের কলেজে। ছেলেরা যার যার কাজে। তুহিন গতকাল রাগ করে যে বাহিরে গেল আর ফিরে আসেনি। তুহিনের রাগ বরাবরই অনেক বেশি। খুব সহজে না রাখলেও রাগ উঠলে আর হুঁশ থাকে না। চঞ্চল বাড়িটা কেমন নিস্তব্ধতায় ছেয়ে গেল। খাবার টেবিলে হইচই আর হয় না।
টিভির চ্যানেল নিয়ে ভাই বোনদের আর মিছে তুমুল ঝগড়া হয় না। মাছের বড় টুকরোটা কে খাবে তা নিয়ে আরেক দফা বাগবিতণ্ডাটাও আর হয়নি। কেমন বাড়িটার প্রতিটি কোনায় কোনায় হাহাকার লাপটানো। আফজাল সওদাগর তার নিজের ঘরে শুয়ে আছেন, কপালে হাত রেখে, চোখ দুটি বন্ধ। রোজ সওদাগর কপালের ঘাম মুছতে মুছতে ঘরে প্রবেশ করতেই তার চোখ যায় স্বামীর নিস্তব্ধ দেহটার দিকে। রোজা বেগমের বড্ড মায়া হয় স্বামীর জন্য। স্বামীর জন্য এই রোজা সওদাগর কত কিছুই না করেছে, কত অন্যায় না মেনে নিয়েছে, কেবল স্বামীর মুখের হাসি দেখার জন্য। অথচ আজ সেই স্বামী কিনা নিশ্চুপ। এ পরিবারটাকে সবসময় এক আঁচলের ছায়াতলে সে রাখতে চেয়েছিল, তবু আজ কোথাও যেন ভাঙা সূত্রপাত দেখা দিয়েছে। একটা নারীর সংসারের চেয়ে বড় আর কিছুই নেই। স্বামীকে একধানে মগ্ন হতে দেখে রোজা সওদাগর স্বামীর পায়ের কাছটায় এসে বসলেন, ধীর কণ্ঠে শুধালেন, আপনি কি জেগে আছেন? আফজাল সওদাগরের ধ্যান ভাঙল, কিন্তু অবস্থার পরিবর্তন করলেন না, যেমন আছে তেমন থেকেই বললেন, হ্যাঁ জেগে আছি, কিছু বলবে? আপনার কি মন খারাপ? মন খারাপ হওয়াটা স্বাভাবিক না রোজা? যে ভাইদের জন্য এত কিছু করলাম, আজ তারাই দাম দিচ্ছে না। এর চেয়ে কষ্ট আর আছে বলো? মা বাবা যখন মারা গেলেন, দুটো ভাই একটা বোনের বটগাছ হয়ে দাঁড়ালাম আমি, অথচ আজ আমি মূল্যহীন। রোজা সওদাগরের খারাপ লাগলো। তার স্বামী প্রীতিবেশী, স্বামীর কষ্ট সে মানতে পারে না কখনোই। রোজা সওদাগর আশ্বাসের স্বরে বললেন, আপনি চিন্তা করবেন না, নুরুর আজকাল কেমন হয়ে গেছে, বয়স বাড়ছে তো। আর আপনি তো চিত্রার বিয়ের কথা আটকাতে চেয়েছিলেন, তা আটকেছে। আপাতত দেখি গেছে, পরে কথা আগানো বলা হয়েছে, আর মন খারাপ করবেন না। আফজাল সওদাগর ধপ করে উঠে বসলেন, চোখ তার কেমন হলদেটে ভাব। সে তার স্ত্রীর হাত দুটো মুঠো করে ধরল, কেমন অসহায় কণ্ঠে বলল, পাপের ভার নিয়ে বেঁচে থাকা অনেক কষ্টের বিবি। তুমি আমার অভিশাপ দিছিলা তাই না? তাই তো আজ এ অবস্থা আমার। স্বামীর কথায় আঁতকে উঠল রোজা, তওবা করে বললেন, কি বলেন আপনি? আপনার এই অভিশাপ দেওয়ার আগে আমার জিহ্বা খসে পড়ুক। আর আপনি যা পাপ বলছেন তাতেও পাপ না, আপনি তো জানেন আর আল্লাহ জানে। আপনি এসব ভাববেন না। আফজাল সওদাগর অনবরত মাথা নাড়তে নাড়তে বললেন, এটা পাপই বিবি। আমি তোমাদের ঠকিয়েছি, নিজের স্বার্থে আরেকজনকে ঠকিয়েছি। ওদের মৃত্যুও তো আমায় অভিশাপ দিয়েছে। স্বামীর কথায় ভরকে গেলে রোজা সওদাগর উৎকণ্ঠিত কণ্ঠে বললেন, কাদের মৃত্যু? আফজাল সওদাগর উত্তর দিলেন না। আফসোসের অশ্রু গড়িয়ে গেলেও তার গালবে। গরমে ঘেমে নিয়ে একাকার চিত্রা। সাদা কলেজ ইউনিফর্মটা লেপটে গেছে শরীরে, চুলের মাঝে দুই বেনি, পিঠে বইয়ের ভারী ব্যাগ। গতকাল তার দেখাদেখিটা সে অবধি সীমাবদ্ধ ছিল। জুনায়েদ দুলাভাইয়ের কারণে তা বেশি দূর অবধি আগায়নি। আবার নওশাদ নামের লোকটাও বলেছে সময় নেওয়া উচিত দুই পক্ষের। চিত্রার মনে কেমন যেন অশান্তি, বিরক্তিতে শরীরের প্রতিটা অঙ্গও জ্বালা দিয়ে উঠছে। জীবনটা তার এত অসহ্য ছিল না কখনোই। আগে তার বাবা তাকে পছন্দ করতো না, সে জানতো না বাবা কেন তাকে অপছন্দ করতো। কিন্তু যখন সে জানলো বাবার অপছন্দের কারণ, তখন থেকে চিত্রা নিজেই আর নিজেকে পছন্দ করছে না। জীবনটা হঠাৎই বিভীষিকাময় হয়ে উঠল। এই চিত্রা, দাঁড়া। পথিমধ্যে চিরপরিচিত কণ্ঠ শুনে দাঁড়ালো চিত্রা। পিছে ঘুরতেই চোখে পড়ল ওহি আপার লাল টুকটুকে মুখটা, গরমে লাল হয়ে গেছে। চিত্রা কিঞ্চিত হাসলো ওহি আপাকে দেখে। ওহি ততক্ষণে চিত্রার কাছে চলে এসেছে। আপা, তোমার ক্লাস শেষ? না রে, ভালো লাগছে না, যা গরম, বাসায় গিয়ে ঘুম দিব। তোর ক্লাস শেষ? হ্যাঁ আপা। তো চল একসাথে বাসায় যাই। ফুচকা খাবি চিত্রা? ওহি আপার প্রস্তাবে অবাক হলো চিত্রা। ওহি কখনোই বাহিরের খাবার পছন্দ করে না, আর আজ সে কিনা ফুচকার কথা বলছে। চিত্রার অবাক বিস্মিত মুখখানা দেখে পিচেল হাসলো ওহি, বাঁকা হেসে বলল, কি রে, খাবি না? চিত্রা দ্রুত মাথা নাড়ালো, যার অর্থ সে খাবে। ওহি মিষ্টি হেসে চিত্রাকে নিয়ে পাশের একটা পার্কে গিয়ে বসলো। পাশের থাকা ফুচকার দোকানটা থেকে 2 প্লেট ফুচকা দিতে বলল। চিত্রা তখনও অবাক। ওহি চিত্রার অবাক ভাবটাকে তেমন পাত্তা না দিয়ে আশেপাশে দেখতে লাগলো। দেখতে দেখতে হুট করে বলে উঠল, একটা সিক্রেট শুনবি চিত্রা? চিত্রা তখন তার ব্যাগের ভেতর থেকে পানির বোতলটা বের করছে। ওহির কথায় ভ্রুকুচকে বলল, কি সিক্রেট আপা? ওহি বিবশ কণ্ঠে বলল, তোর ফুল গাছের টবগুলো আমি ভেঙেছি। চিত্রার মুখে রাজ্যের বিস্ময়। ওহি আপা তার ফুলের টব ভেঙেছে, সে যেন বিশ্বাসই করতে পারছে না।
ওহি আপা হলো গিয়ে নরম মানুষ, তার দ্বারা এই শক্ত কাজ সম্ভব। ওহির দৃষ্টি তখনও পার্কের আশপাশ বোলাতে ব্যস্ত। চিত্রার বিস্ময় মাখা মুখপানে সে একবারও ফিরে তাকায়নি। চোখের সাথে চোখ মেলালেই যেন কত কথা বলতে পারবে না, তাই তো আজ চোখে চোখ মেলানো বারণ। এতদিনের জমানো কথার প্রজাপতিদের আজ উড়িয়ে দিতে হবে। কথা জমিয়ে রাখলে মনের ওপর অত্যাচার চালানো হয়, অথচ ওহি নিজের মনের ওপর সে অত্যাচার করে যাচ্ছে দিনের পর দিন। আজ না হয় অত্যাচারের সমাপ্ত ঘটুক। ছোট্ট একটা শ্বাস ফেললো ওহি, ধীর কণ্ঠে বলল, ভাবিস না তোর উপর হিংসে থেকে করেছি সেসব। তোর উপর হিংসে করার কিচ্ছু নেই, বরং মায়া করার মতো বহু কিছু আছে। তবে আমার মায়া কম, কাকপক্ষিতে ছিঁড়ে খেয়েছে মায়া। ওহি আপার কথার আগামাথা কিছুই বোঝেনি চিত্রা, কেবল ফ্যাল নয়নে চাইল। কথা বলার শক্তিও যেন সে হারিয়েছে। ওহি আপা কি বলছে, ওহি আপা কি জানে? আপা তুমি ঠিক আছো? চিত্রার প্রশ্নে আকাশ ছোঁয়া বিস্ময়। ওহি কিঞ্চিত হাসলো, মাথা নাড়িয়ে বলল, আছি ঠিক। তোকে আজ কিছু কথা বলবো চিত্রা। অনেকগুলো বছর এই কথা কাউকে বলা হয়নি। এই লজ্জা, এই আধারিয়া জীবনে গল্প কাউকে জানানো হয়নি। আজ তুই শুনিস সে গল্প। ওহি আপার মৃত্যুর গল্প শুনে নিস খুব যতনে। কেউ তো আর জানলো না এই ওহির ছিন্ন বিচ্ছিন্ন মনের কথা। চিত্রা কেবল অপলক তাকিয়ে রইল ওহির দিকে। আপাকে আজ ঠিক চেনা যাচ্ছে না, কেমন অপরিচিত একটা আদল ভেসে উঠেছে। এটা কি সত্যি ওহি আপা? আরে সদকের উপরে নক্ষত্রমালা আছে, তা তোমরা এখানে? পুরুষালী কণ্ঠে দুই বোনের কথার খেই হারালো। দুজনেই তাকালো তাদের ডান দিকে দাঁড়িয়ে থাকা পুরুষটার দিকে। এলোমেলো চুল, টি শার্ট, এঁটে সেটে থাকা শরীর, কাঁধে ব্যাগ আর ক্লান্ত মুখশ্রী বাহারের দিকে। চিত্রা এবং ওহি দুজনেই অবাক হলো বাহার ভাইকে দেখে। এ সময় এখানে বাহার ভাইকে আশা করেনি তারা। বসা থেকে দুজনেই উঠে দাঁড়ালো। ওহি অবাক কণ্ঠে বলল, বাহার ভাই আপনি? হ্যাঁ আমি। তা তোমরা দুজনে এখানে কি করছো? আসলে চিত্রা ফুচকা পছন্দ করে তো, তাই এসেছিলাম ফুচকা খাওয়াতে। ওহির উত্তর শুনে চিত্রা গোল গোল চোখে তাকালো ওহির দিকে। ওহি আপা বানিয়ে বানিয়ে কথা বলতে জানে, এটাও চিত্রার জানা ছিল না। আজ একের পর এক চমক দিচ্ছে ওহি আপা। বাহার এগিয়ে এসে ধপ করে বেঞ্চটাতে বসে পড়ল। আড়ামোড়া ভেঙে বলল, তা বেশ ভালো তো। তোমাদের মধ্যে এত মহব্বত তো ঠিক দেখা যায় না, একবারে ধূমকেতুর মতন। কথা শেষ করে হাঁ করে উদ্ভটভাবে হেসে দিল বাহার ভাই। বাহার ভাইয়ের অদ্ভুত হাসির সাথে তাল মেলালো ওহিও। অথচ এমন একটা বিদঘুটে ঠাট্টা অন্য কেউ করলে ওহি আপা তাকে এখানেই উচিত জবাব দিয়ে দিত। চিত্রা কেবল দেখে গেল ওহি আপা আর বাহার ভাইয়ের কাণ্ড। তন্মধ্যেই ফুচকার প্লেট হাজির হলো। ওহি নিজের ব্যাগ থেকে টাকা বের করে দোকানদারকে দিয়ে এসেই বাহারের সামনে দাঁড়ালো। বেশ ব্যস্ত কণ্ঠে বলল, আপনি কি এখন বাড়ি যাবেন বাহার ভাই? হ্যাঁ তাই তো মনে হচ্ছে। তাহলে চিত্রাকেও সাথে নিয়ে যাবেন প্লিজ। আসলে আমার একটা দরকারি কাজ আছে তো, এখনই যেতে হবে। ওহির অনুরোধে বাহার ভাই একবার চিত্রার দিকে তাকালো। চিত্রা ততক্ষণে তার দিকে তাকিয়েছিল বিধায় দুজনেরই চোখে চোখ পড়ল। বাহার সাথে সাথে চোখ ঘুরিয়ে নিলেন। এতে ছোট হয়ে এলো চিত্রার মন, কারণ সে জানে বাহার ভাই কখনোই রাজি হবে না। কিন্তু চিত্রা অবাক করে দিয়ে বাহার বলল, কোলে করে নিব নাকি কাঁধে করে? বাহারের উদ্ভট কথার ভঙ্গিতে আবারও হেসে ফেলল ওহি, মুখ চেপে বলল, আপাতত রিক্সা করে নিলেই হবে। চিত্রা মুখ খুলালো আর চোখে ওহির দিকে তাকিয়ে বলল, আপা তোমার না এখন বাড়ি যাওয়ার কথা, তাহলে এখন আবার কোথায় যাবে তুমি? ওহি চিত্রার কাছে গেল। চিত্রার হাতে কিছু টাকা গুঁজে দিয়ে প্রায় ফিসফিস করে বলল, দরকারি কাজে যাব, টাকাটা রাখ, রিক্সা ভাড়া দিয়ে দিস। বাহার ভাইয়ের কাছে মনে হয় টাকা নেই। চিত্রা কেবল আহাম্মকের মতো মাথা দোলালো। ওহি ততক্ষণে ঝড়ের গতিতে তাদের সামনে থেকে চলে গেল, যেন তার কাজটা কত জরুরি। এখন না গেলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কোলাহলপূর্ণ রাস্তায় একদম একা হেঁটে যাচ্ছে ওহি। তার কোনো গন্তব্য নেই, না আছে নির্দিষ্ট কাজ। কেবল বাহার আর চিত্রাকে একটু একা ছাড়ার জন্যই এই মিছে অজুহাত। আর কেউ জানুক আর না জানুক, সে তো জানে বাহার ভাইয়ের গিটারের করুণ সুরের কথা, মাঝরাত্রিরে বাহার ভাইয়ের দীর্ঘশ্বাসের কথা। সেখানে যদি চিত্রা এসব দূর করার চাবিকাঠি হয়, তাহলে তো আর মন্দ হয় না। সবাইকে কি আর এক জন্মে পাওয়া হয়? বাহার ভাই না হয় ওহির এক জীবনের অপ্রাপ্তি হয়ে রইল। এই যে মিস সোনার পিস, সিঙ্গেল আছেন কি?
ওহির ধ্যান ভাঙল, মনে হলো তাকে উদ্দেশ্য করেই যেন কেউ গানটা গাইল। পথচারীর কয়েকজন আর চোখে চাইল। ওহি ঘুরে পেছনে তাকাতে খুব স্বল্প পরিচিত মুখ ভেসে উঠল। ওহি অবাক কণ্ঠে বলল, আপনি গানটা কি আপনি গাইলেন? সুন্দর দেখতে সুঠাম দেখে পুরুষটা মুচকি হাসল, মাথা ঝাঁকিয়ে বললেন, হ্যাঁ মিস, আমি গাইলাম। ওহির চোখে মুখে বিস্ময় ছড়িয়ে পড়ল, বিস্মিত কণ্ঠে বলল, আপনি কি আমায় চিনতে পারেননি? ভদ্রলোক এগিয়ে এলো, মিষ্টি হাসি দিয়ে বলল, চিনব না কেন, গত পরশুই তো দেখলাম আপনাকে, কালো জামা পরনে, গোল গোল চশমায়, মিষ্টি দেখতে মেয়েটা। লোকটার কথার ধাঁচ পছন্দ হলো না ওহির। এমন একটা ছেলের জন্য কিনা চাচা চিত্রার বিয়ে ঠিক করেছে। ছেলেটা কেমন গায়ে পড়া গোছের। ওহির চোখ মুখ কুচকানোর ভঙ্গিমা দেখে নওশাদ হয়তো কিছুটা আন্দাজ করল, তাই তো বেশ ঠাট্টার স্বরে বলল, আপনি কি আমায় চরম অভদ্র ভাবছেন মিস? ওহি নিজেকে সংযত রাখার চেষ্টা করে বেশ ভদ্রভাবে বলল, দেখুন মিস্টার, আপনার সাথে আমাদের পরিবারের একটা সুন্দর সম্পর্কের কথা হচ্ছে, তাই আপনার কাছ থেকে এমন আচরণ আশা করছি না। সুন্দর সম্পর্কে ঠাট্টা করা কি নিষিদ্ধ? চলুন হাঁটতে হাঁটতে কথা বলা যাক। নওশাদ ছেলেটাকে অভদ্র কখনোই মনে হয় না, বেশ ভদ্রই মনে হয়। তবু তার অহেতুক ঠাট্টাটা ওহির পছন্দ হয়নি, কিন্তু ভদ্রতার খাতিরে সে পা মেলালো। ওহিকে হাঁটতে দেখে মিষ্টি হাসলো নওশাদ, ক্ষীণ স্বরে বলল, আপনাকে নিয়ে হাঁটা হবে মোট 100 আলোক বর্ষর পথ। রিকশার হুড ওঠানো, গতি মাধ্যম চলছে অনবরত। পাশাপাশি বসে আছে চিত্রা আর বাহার ভাই, চুপচাপ স্তব্ধ। অন্য সময় হলে চিত্রায় কত কথার ঝুড়ি নিয়ে বসতো, কিন্তু আজ তার মনে ভীষণ শোক, কথা বলা যাবে না। আর এই পাষণ্ড পুরুষের সাথে তো আরও আগে কথা বলবে না সে। রাস্তা দুই সারিতে কৃষ্ণচূড়া গাছের মেলা, কি সুন্দর লাল টুকটুকি ফুল হাসছে অনবরত। রিকশার ক্রিং ক্রিং শব্দ, নীরবতা ভাঙল বাহার। বরাবরের মতো গা ছেড়ে ভাবে বলল, তো রঙ্গনা, মিষ্টি তো খাওয়ালেন না? চিত্রা অসহায় দৃষ্টিতে তাকালো। লোকটা তাকে খুঁচিয়ে কি মজা পায়, হৃদয়ে জ্বালা বাড়িয়ে কি তৃপ্তি মেলে লোকটার। ছোট্ট একটা শ্বাস ফেলে সে, বুকের ভেতর ভারী ভারী হয়ে ওঠে কষ্টটা। লোকটার সাথে কথাই বলবে না সে। অভিমান জমিয়ে রেখে কি লাভ, আমরা বাঁচবই বা কতদিন? বাহার ভাইয়ের গম্ভীর স্বর কাঁপন ধরালো চিত্রার চিত্তে। হুট করে তাকাতেই দুজনের চোখে চোখ পড়ল। সময়টা প্রয়োজনের তুলনায় বেশি মধুর হলো। নিঃশ্বাসের গতি বেড়ে গেল অপ্রত্যাশিতভাবে। লজ্জারা খেলা করলো সর্বাঙ্গে। চিত্রা চোখ সরিয়ে নিল, বাহারের দিকে দৃষ্টি নিবদ্ধ করতে করতে বলল, অভিমান অভিযোগ নেই আমার। না থাকাটাই স্বাভাবিক, পর মানুষের প্রতি অভিমান রাখতে নেই। বাহারের কণ্ঠে তুমুল গম্ভীরতা, কথার এমন তীক্ষ্ণতায় অভিমান করলো অষ্টাদশীর হৃদয়। ঠোঁট ফুলিয়ে টলমল করে উঠল চক্ষুদয়। বাহার ছোট্ট ধমক দিল, গম্ভীর কণ্ঠে বলল, এই মেয়ে, কথায় কথায় কান্না করার স্বভাব বদলাও। কান্নাকে সস্তা বানিও না, নিজের স্বপ্ন সত্তাকে সবচেয়ে মূল্যবান রাখার চেষ্টা করবে, হোক কান্না কিংবা হাসে। আমি আপনার সাথে রাগ করেছি বাহার ভাই। তো রাগ করেই থাকো, আমি কি তোমার রাগ ভাঙাতে এসছি? বাহারের গা ছাড়া ভাবে চিত্রার গাল ফুলিয়ে বসে রইল। বাহার ভাই পকেট থেকে সিগারেট বের করে জ্বালাতে জ্বালাতে বলল, তোমার জ্বালাতে এত শোক লাগে কেন? কোনোদিন যেন চেয়ে চেয়ে জ্বলতে এসে ছাই হয়ে যাও। আপনি জ্বালালে ছাই হতেও রাজি। শোনো রঙ্গানা, অনুভূতির এমন প্রকাশ্যে বর্ণনা আমার পছন্দ না। অনুভূতি গোপনে রাখতে হয়, তবে না মূল্যবান হবে। বাহারের কথায় অপমানিত হলো চিত্রার, সাথে তাজ্জব বনে গেল। ততক্ষণে রিকশা এসে থেমেছে বাড়ির সামনে। চিত্রা ভাড়া মিটিয়ে দিতে দিতে বলল, আর অনুভূতি মেলে ধরবো না বাহার ভাই, সবাই তো সবটার মূল্য দিতে জানে না, আমি ভুলে গিয়েছিলাম। চিত্রার তীক্ষ্ণ কথাতেও হেলদোল হলো না বাহারের, সে বরং বেশ গাছাড়া ভাবেই বলল, এই যে মেয়ে রঙ্গনা, তোর মুখে অভিমান মানায়, অভিযোগ না। চিত্রা ততক্ষণে বাড়ির ভেতরে চলে গেছে। বাহার ছোট্ট একটা শ্বাস ফেলে, দীর্ঘশ্বাসের হাহাকার ভেসে গেল তার সাথে। আজ টিউশনিটাও চলে গেছে। এমন মানুষের প্রেমে মত্ত হওয়া মানায়, যার বাঁচা মরারই ঠিক নেই। আফসোসগুলো সে হাওয়ায় মিলিয়ে গান ধরে, জীবন দিলা কাঁচা বাঁশের খাঁচের মতো, যত্ন নেওয়ার আগে তাহা ভাঙে অবিরত। আজ সারাদিন দেখা মেলেনি মুনিয়া বেগমের। প্রথমে সবাই ভেবেছিল রাগ করে হয়তো দৌড় দিয়েছেন, কিন্তু যখন দরজার সামনে পর্দা সরালো তখন দেখা গেল দরজা বাহির থেকে আটকানো। দরজা খুলে ভেতরে যেতেই শূন্য রুমখানি জানিয়ে দিল মুনিয়া বেগম নেই। বিছানার কিনারায় সাদা চিরকুট, তুলোর মতন মেঘগুচ্ছ বিচরণ করছে আকাশে।
মিঠে বাতাস, কোমল লাল বর্ণা আকাশ। প্রকৃতিটা কবির ভাষায় কবিতার যোগ্য, প্রেমিকার প্রেম জাগরণের মতন, বিষাদে আচ্ছাদিত মানুষের মনে উৎফুল্লতা আনার মতন। ছাদে মন খারাপে আবিষ্ট চিত্রা দাঁড়িয়ে আছে। সময়টা ঠিক দিনের তৃতীয় ধাপ, অপরাহ্ন। মুনিয়া বেগম বাড়ি ছেড়েছেন আজ 2 দিন হতে চলল। গতকাল থেকে এই অবধি তার কোনো খোঁজ নেই। চিঠিতে সে চরম অভিযোগের স্বরে লিখে গেছে তার চলে যাওয়ার কথা। চিত্রাই যে সে অভিযোগের কারণ তা লিখতেও বাদ রাখেননি সে। চিত্রা তার বাহাতে গুজে রাখা মায়ের চিরকুটটা নিজের অক্ষিদয়ের সামনে মেলে ধরল, যেখানে কি সুন্দর করে গোটা গোটা অক্ষরে লেখা, প্রিয় চিত্রাঙ্গদা, চিঠির শুরুতে আমার এক আকাশ ভালোবাসা নিও। তোমায় আমি কতটা ভালোবাসি তা নিশ্চয়ই তোমাকে বিশ্লেষণ করতে হবে না, তাই না? তোমার প্রতি আমার এক অগাধ মায়া আছে। কেন জানো? তোমায় যেদিন 2 হাতে মাঝে পেয়ে চোখ ভরে দেখলাম, সেদিন মনে হলো আমার মাকে দেখছি।